পোশাক শিল্প এলাকায় আজকে ব্যাপক যে সংঘর্ষ আমাদের সেনাবাহিনীর সাথে, সেটি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে আমাদের পোশাক শিল্পে এক ধরনের অস্থিরতা এবং অস্থির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা তারা দীর্ঘদিন ধরে করে আসছে। এবং আমাদের এই পোশাক শিল্পে কিভাবে একটা আনস্টেবল পরিস্থিতি তৈরি করা যায়, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, এটা নিয়ে তারা সদা তৎপর। তো আজকে সেই পোশাক শিল্প এলাকায় আমাদের সেনাবাহিনীর যারা দায়িত্বে ছিলেন, সেনাবাহিনীর সেই দায়িত্বশীল অফিসারদের সাথে, সেনাবাহিনীর সেই কর্মকর্তা যারা আছেন তাদের সাথে পোশাক শিল্প এলাকার শ্রমিকদের ব্যাপক একটা সংঘর্ষ, একটা মানে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হয়েছে। এখান থেকেই পরিষ্কার যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের পোশাক শিল্পে ভারতীয় যত ভূত আছে, যত এজেন্ট আছে, এগুলোকে উৎখাত না করতে পারলে আমাদের এই পোশাক শিল্প, আমাদের এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা আসলে এক ভয়াবহ হুমকির মুখে পড়বে এবং ভয়াবহ এক হুমকির সম্মুখীন হবে। সেটি আজকে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা যে দাবিটি করে আসছি, আমাদের দাবির সাথে বাস্তবতার এক চরম মিল কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন। সারা বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় নামে বেনামে, বৈধ কিংবা অবৈধভাবে চাকরি করে থাকে, লুটপাট করে দেশটাকে খায়। এবং এই দাবিটি গণ অধিকার পরিষদ শুরু থেকেই বোল্ডলি সাহসের সাথে বলে আসছে এবং এটা আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি এই ২৬ লক্ষ ভারতীয়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে, উৎখাত করতে। কিন্তু আগে বাংলাদেশে যে পরাজিত শক্তি খুনি হাসিনা ক্ষমতা দখল করে রেখেছিলেন, সে তো এক প্রকারের ভারতীয় মোদী সরকারের মানে গোলাম বা দলীয় দাসে পরিণত হয়েছিলেন। তো সে ইন্ডিয়ানদের বাংলাদেশ থেকে উৎখাত করবে, এটা ভাববার কোনো কারণ ছিল না। এবং আমরাও জানতাম যে হাসিনা এটা কখনোই করবে না। কিন্তু ছাত্র জনতার সরকার ক্ষমতার চেয়ারে বসার পরেও আজকে এই যে ২৬ লক্ষ ভারতীয়, এরা যে আজকে এখনও আমাদের বাংলাদেশে বিভিন্ন চেয়ারে বসা রয়েছে, বিভিন্ন চেয়ারে এদের দখল, এবং এরা যেভাবে এই বাংলাদেশটাকে এখনও আনস্টেবল করার জন্য, অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখানেই আমাদের মূল আপত্তিটা, আমাদের আশঙ্কাটা, যে আমাদের সরকার ক্ষমতায়, আমাদের সরকার মানে চেয়ারে বসা, অথচ ভারতীয় অবৈধ নাগরিকদের উৎখাত না করে এরা ইন্ডিয়াতে ইলিশ পাঠাচ্ছে। আমরা জনগণ দাবি জানাচ্ছি যে আপনারা এই নাগরিকদের বাংলাদেশ থেকে বিতাড়িত করেন, উৎখাত করেন। সেটা না করে তারা বরঞ্চ কি করছে, আরো ইলিশ পাঠাচ্ছে। সমস্যাটা কোথায় দেখেন, যেখানে আমার দেশের নাগরিকরা ইলিশ খেতে পারে না, আপনি এখন বলার চেষ্টা করছেন, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন কি, যে আমরা রপ্তানি করেছি। তো ভাই, রপ্তানি কখন করি? যে জিনিসটি আপনার দেশের জনগণ খেয়ে পরে অতিরিক্ত থাকবে, সেটি আপনি রপ্তানি করবেন, এক্সপোর্ট করবেন। এখানে তো ইলিশ আমার দেশের জনগণই খেতে পারে না, আমার দেশের জনগণই ইলিশ পায় না। তো এই ইলিশ আপনি কিভাবে বিদেশে রপ্তানি করেন? আপনাদের কি ন্যূনতম লজ্জা হয় না যে আমার দেশের নাগরিকরা ইলিশ খেতে পারে না, আর আপনি ইলিশ ইন্ডিয়াতে রপ্তানি করছেন? কিছুদিন আগে এক নাবালক ছেলে, ছোট্ট বাচ্চা, সম্ভবত মাদ্রাসার এতিম ছেলে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জাতীয় মাছ কি, সে বলে পাঙ্গাস। এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছেন, আমি হাসি নাই, কারণ ওটা হচ্ছে একটা বাংলাদেশের মানুষের কষ্টের একটা ভাষা। কারণ ওই ছেলেটি, ওই বাচ্চাটি জীবনে ইলিশ মাছ চোখেই দেখে নাই, যে ইলিশ মাছ দেখতে কিরকম। জন্ম থেকে শুরু করে ওই ছেলেটি পাঙ্গাস মাছই খেয়ে আসছে, কম দামি মাছ। ওই জন্য ওর কাছে পাঙ্গাস মাছটাই জাতীয় মাছ। আপনারা দাঁত বের করে খিলখিল করে হাসছেন, যারা হেসেছেন তাদের লজ্জা হওয়া উচিত ছিল। ওই বাচ্চার ভাষাটি আপনারা বুঝতে পারেন নাই। আজকে আপনি কি করলেন? ইলিশ মাছ, তাও আবার ৩,০০০ টন। হাসিনা ২০১৯ সালে ৫০০ টন ইলিশ ইন্ডিয়াকে দিয়েছিলেন। এই জন্য আমাদের বর্তমান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, উপদেষ্টা, কড়া প্রতিবাদ করেছিলেন সেদিন, আসিফ নজরুল সাহেব। হাসিনাকে ল্যাংটা করে ছেড়েছিলেন প্রতিবাদ করে। অথচ ওই আসিফ নজরুল ৪ বছরের ব্যবধানে আজকে সরকারের দায়িত্বে। তো কেন আসিফ নজরুলের মুখ বন্ধ কেন? তিনি কেন প্রতিবাদ করছেন না? কেন তিনি স্টেটমেন্ট দিচ্ছেন না? এই যে ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত, এটা তো তারই সিদ্ধান্ত, তারাই নিয়েছে। আবার আরেকটা বিষয় দেখেন, রপ্তানি করবেন ভালো কথা, তো ইন্ডিয়াতেই কেন করতে হবে ভাই?
আর দেশ নাই রপ্তানি করার মতো? বাংলাদেশ যদি বলে আমরা ইলিশ মাছ রপ্তানি করতে চাই, পৃথিবীর অনেক দেশ, মানে ইন্ডিয়া যা দাম দেয় কিনা আমরা জানি না, তার কয়েক গুণ বেশি দাম দিয়ে কিনবে। কারণ আমাদের দেশ যে ইলিশ, এই ইলিশটি পৃথিবীর মানে কোথাও পাবেন না। এই রূপালী ইলিশ পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না এই ইলিশ মাছ। তাহলে এদের ওই ইন্ডিয়া ছাড়া আর কোনো জায়গা নাই। মানে সকালে ঘুম থেকে উঠলে এরা শুধু এই দিল্লিকে দেখতে পাই, ইন্ডিয়াকে দেখতে পাই। তো যাই হোক বন্ধুগণ, আমরা আজকে মূলত এই যে আমাদের পোশাক শিল্পে যে অস্থিরতা, পোশাক শিল্প নিয়ে যে ষড়যন্ত্র, এটি নিয়ে আমরা অনেক আগে থেকেই বক্তব্য দিয়ে আসছি, কথা বলে আসছি, কিন্তু আমাদের কথা অনেকেই মানে ওই যে কান না দেওয়ার কারণে এখন কিন্তু বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন। পোশাক শিল্প নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, কারণ এই পোশাক শিল্পে অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান আমলারা বা ইন্ডিয়ান যে নাগরিকরা তারা বসা। অধিকাংশ গার্মেন্টসে আমাদের সাথে যাদের কথা হয় তারা অনেকেই বলে যে ভাই গার্মেন্টের বা গার্মেন্টস ফ্যাক্টরির জিএম, এজিএম, ম্যানেজার, সুপারভাইজার যে বড় বড় পদগুলো আছে সব নাকি ইন্ডিয়ান নাগরিক। কোনো বড় বড় পদে বাংলাদেশের নাগরিকরা নাই। অধিকাংশ গার্মেন্টের, পোশাক শিল্পের অধিকাংশ ফ্যাক্টরিতে এই অবস্থা। তো এই যে ইন্ডিয়ান নাগরিকরা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে জিএম, এজিএম বা বড় বড় পদে, অধিকাংশ গার্মেন্টসের মালিকানাও তাদের আছে। তো এরা চেষ্টা করবেই, এরা তো চেষ্টা করবে বাংলাদেশকে কিভাবে বেকায়দায় ফেলানো যায়। এখন আমরা 26 লাখ ভারতীয়কে অতি দ্রুত ইন্ডিয়ায় পাঠানোর দাবি জানিয়ে আসছি। এটা নিয়ে রাজপথে মিটিং করেছি, প্রোগ্রাম করেছি, বক্তব্য দিয়েছি, কিন্তু আপনারা কর্ণপাত কেউ করেন নাই, কেউ আমাদের কথা শুনেন নাই। তার খেসারত এখন দেন। এই যে আজকে সেনাবাহিনীর সাথে নাকি ব্যাপক সংঘর্ষ হয়েছে, কয়েকজন আমাকে জানালো এবং আমরা ভিডিওতেও দেখালাম। সেনাবাহিনীকে পর্যন্ত তারা এখন মানছে না। সেনাবাহিনীর সাথে তারা লড়াই করতে, সংঘর্ষ বাধাতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করছে না। দুই দিক দিয়ে তারা কাজ করছে। একদিক দিয়ে আমাদের সেনাবাহিনীকে আন্তর্জাতিকভাবে একটা কালারিং করার চেষ্টা করছে, দ্বিতীয়ত বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে তারা এখানে মানে বিক্ষোভ করছে। তাদের পিছনে শত শত কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, ইন্ডিয়ানরাই করছে। এই শ্রমিকদের আমরা দোষ দিব না, কারণ এই শ্রমিকরা তো অবুঝ বাংলাদেশের। এদেরকে 1000 টাকা করে ধরিয়ে দিলে যে তোমার কি চাকরি করা দরকার, তুমি মিছিলে যাও, রাস্তা অবরোধ করো, এটা তো বুঝবে না। এদেরকে ভুল বুঝিয়ে মাঠে নামানো হচ্ছে। কিন্তু এই কাজটা কারা করছে? ওই ইন্ডিয়ান নাগরিকরা, যারা বিভিন্ন পদে বসা। এই জন্য আমরা লড়াই শুরু করেছি যে বাংলাদেশ থেকে 26 লক্ষ নাগরিককে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে, এই দেশ থেকে যেতেই হবে। এবং এই সরকারকে দৃশ্যমান স্টেটমেন্ট নিতে হবে, বা কি বলে আপনার এই স্ট্যান্ড নিতে হবে, স্টেপ নিতে হবে এদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাঠানোর জন্য। সেটা সরকারিভাবে হোক কিংবা অন্য কায়দায় হোক। এটা না করতে পারলে কিন্তু সামনে ভয়াবহ বিপদ আমাদের অপেক্ষা করছে। এই যে রোহিঙ্গা যারা বাংলাদেশে আসছে, হ্যাঁ, তাদের সাথে এক অমানবিক জুলুম নির্যাতন চালানো হয়েছিল, কিন্তু আমরা মায়ানমারকে বাধ্য করতে পারতাম রোহিঙ্গাদের সেখানে ভালোভাবে রাখার জন্য। আমরা চেষ্টা করতে পারতাম, কিন্তু হাসিনা লোভে পড়ে হোক, ফাঁদে পড়ে হোক, যেভাবেই হোক তিনি তাদেরকে বর্ডার খুলে দিয়ে বাংলাদেশে নিয়ে আসছেন ইচ্ছাকৃতভাবে। আজকে আমরা ভয়াবহ এক সমস্যার সম্মুখীন হচ্ছি তাদের নিয়ে। এই 12-15 লাখ রোহিঙ্গাকে নিয়ে কি এক ভয়াবহ সংকট আমাদের। তো এইভাবে এই নাগরিকদের, ইন্ডিয়ানদের যদি আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে না পারি, সামনে কিন্তু একই রকমের একটা বড় ধরনের সংকট আমাদের তৈরি হবে। এই সংকট মোকাবেলা করা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং আমাদের জন্য হয়ে যাবে। তো সাকিব ভাই, আপনি কিছু বলেন আমাদের এই পোশাক শিল্পে যে অস্থিরতা, এটা নিয়ে। আচ্ছা, আমরা সবাই জানি যে আমরা যারা বিরোধী পক্ষে রাজনীতি করেছি, আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে ভারতের 26 লাখ নাগরিক বাংলাদেশে কাজ করে। সরকারি হিসাব মোতাবেক তারা আরো কম দেখায়, বাট আমরা মনে করি যে এটা 26 লাখ নাগরিক বাংলাদেশে কাজ করতেছে। আমার নিজেদের দেশের 25 লাখ বেকার। এদের নিয়ে আমার দেশের তেমন কোনো আগ্রহ ইতিপূর্বে আমরা দেখি নাই। এখন সময় আসছে যে আমরা বিদেশি নাগরিক যারা বৈধ আছে তাদের ব্যাপারে তাদেরকে আমরা চেষ্টা করবো যে অন্তত ইন্ডিয়ান নাগরিকদেরকে বাংলাদেশে আমরা যেন কাজ তারা না করতে পারে, সেই চেষ্টাটা আমাদের থাকবে। আর যারা অবৈধ আছে তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করে বা আলোচনা করে তাদেরকে এই দেশ থেকে ইন্ডিয়াতে পাঠাতে হবে। আমাদের দেশের যে 25 লাখ বেকার আছে তাদের জন্য কর্মসংস্থান করার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার
সেগুলো নিতে হবে। এবং আমাদের যে গার্মেন্টস শিল্পটা, এই গার্মেন্টস শিল্প তো আমাদের সম্পদ। বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশটা এই গার্মেন্টস শিল্প থেকে আসে। আমাদের অর্থনীতিটা টিকে আছে এটার উপরে। সো অর্থনীতির ভিত ভেঙে দেবে অন্য কোনো দেশের নাগরিকরা, এটা তো আমরা হতে দেবো না। আমরা চলমান যে আপনার হচ্ছে গার্মেন্টস শিল্পের যে অস্থিরতা দেখছি, এটার পিছনে আমরা অনুমান করি এবং আমরা এটাই বিশ্বাস করি যে এটা ইন্ডিয়ান যে কর্মীরা আছে গার্মেন্টস সেক্টরগুলোতে, তারা এই অস্থিরতাটা তৈরি করছে। সো এই অস্থিরতাটার পেছনে যাদের হাত আছে তাদেরকেও খুঁজে বের করা আমাদের খুব জরুরি এই মুহূর্তে, কারণ দেশের অর্থনীতি ভেঙে ফেলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। এটা শুধু গার্মেন্টস সেক্টর না, সকল সেক্টর থেকে চলছে এটা আমরা মনে করি যে ইন্ডিয়ান প্রেসক্রিপশন এবং হচ্ছে ইন্ডিয়া আমাদের কাছে যে যুদ্ধে পরাজিত হয়েছে 24-এ, তাদের যে আপনার হচ্ছে লেসপেন্সার ছিল দেশে, তারা আমাদের কাছে পরাজিত হয়েছে। এখন তারা আমাদেরকে যে কোনোভাবে হচ্ছে অর্থনৈতিকভাবে বা যে কোনো উপায়ে আমাদেরকে দুর্বল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। তো এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদের গার্মেন্টস শিল্পকে বিদেশি কর্মীদের হাত থেকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ।